হ্যালো সুপ্রিয় প্রিয় ভাই বোনেরা ও সম্মানিত চিকিৎসকবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গাইটন ও হল থেকে আমরা জিপি পড়ব। জিপি আজকে এখানে কভার করার চেষ্টা করব। জেনারেল ফিজিওলজি, ঠিক আছে। জেনারেল ফিজিওলজি পোর্শনটুকু আমরা গাইটন ও হলের লেটেস্ট এডিশন 14 এডিশন থেকে পড়ব এবং পরীক্ষার জন্য স্পেশালি ফার্স্ট প্রফ এবং এমসিকিউ এক্সামগুলোর জন্য যেগুলো ইম্পর্টেন্ট ওগুলোকে এমফেসিস করে আমরা গাইটন ও হল থেকে সমাধান করার চেষ্টা করব। সো প্রথমেই একটা টপিক খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে যে আমাদের প্রথমেই একটা প্রশ্ন ব্যাংক খুললে দেখা যাবে হোয়াট ইজ ইন্টারনাল এনভায়রনমেন্ট। তো আমাদের প্রশ্ন ব্যাংক খুললেই ইন্টারনাল এনভায়রনমেন্ট নামে একটা প্রশ্ন পাওয়া যায়, ঠিক আছে। ইন্টারনাল এনভায়রনমেন্টটাকেই আমরা আজকে গাইটন থেকে পড়ার চেষ্টা করব। তো হোয়াট ইজ ইন্টারনাল এনভায়রনমেন্ট অথবা মিলিলিও ইন্টেরিয়র। Milieu interior, what is milieu interior? It's very important. Milieu interior and internal environment. এটা সম্পর্ক প্রথম ব্যাখ্যা করেন বিজ্ঞানী ক্লড বার্নার 19th সেঞ্চুরির দিকে। তা আমরা চলে যাই যে কোথায় আছে এটা। দেখেন যে হোয়াট ইজ ইন্টারনাল এনভায়রনমেন্ট অর মিলিউ ইন্টেরিয়র। মিলিউ ইন্টেরিয়রটা কি আসলে? তাহলে দেখেন external fluid. In the external fluid are ions and nutrients needed by the cells to maintain life. Thus, all cells live in essentially the same environment, the extracellular fluid. For this reason, the extracellular fluid is called the internal environment of the body. দেখেন আমাদের শরীরে ইসিএফ এবং আইসিএফ বলে দুটো টার্ম আছে। ইসিএফ হচ্ছে আমাদের 1/3 অফ দ্য বডি এন্ড একটা ইন্টারনাল ফ্লুইড বা আইসিএফ যেটা আছে ইন্টারসেলুলার ফ্লুইড, যেটা হচ্ছে 2/3 অফ দ্য বডি। একটা আছে 1/3 আর একটা হচ্ছে 2/3। তো দেখেন আইসিএফ, আমাদের যে আইসিএফটা আছে, আইসিএফটা হচ্ছে 2/3 বডি এবং এটা হচ্ছে আইসিএফ। ওকে, ইন্টারসেলুলার ফ্লুইড এবং একটা 1/3 হচ্ছে আমাদের এক্সট্রাসেলুলার ফ্লুইড। আমাদের যে এক্সট্রাসেলুলার ফ্লুইড এটাকেই বলা হচ্ছে ইন্টারনাল এনভায়রনমেন্ট এবং এটা আমাদের শরীরে যত কিছু নিউট্রিয়েন্টস এর মেইনটেইন লাইফ এসেনশিয়ালি ফর দ্য সেম এনভায়রনমেন্টটাকে মেইনটেইন করতেছে, সেই জন্য এটাকে বলা হয় মিলিউ ইন্টেরিয়র। ওকে, এটা কত 19th সেঞ্চুরির দিকে কে করেছেন, যে ফিজিওলজিস্ট ক্লড বার্নার এই শব্দটি দিয়েছেন। খুবই ইম্পর্টেন্ট, এই অংশটা ভাইবা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, খুব পড়তে হবে। সো যেহেতু দেখা গেল যে আমরা এখন ইসিএফ এবং আইসিএফ নিয়ে আলোচনা করে ফেলেছি, তাহলে এখন আপনাদের এই দুটার মধ্যে পার্থক্য জানতে হবে। যে আমাদের যে টোটাল বডি ফ্লুইড, আমাদের টোটাল বডি ফ্লুইড কে আমরা যে বিভাগে ভাগ করতে পারি, অ্যাকচুয়ালি এটা হচ্ছে 60% টোটাল বডি ওয়েট অফ 70 কেজি অ্যাডাল্ট 70 কেজি অ্যাডাল্ট মেনের আমাদের শরীরের 60%ই থাকে বডি ফ্লুইড। বডি ফ্লুইডের ইসিএফ থাকে, ইসিএফ বা এক্সট্রাসেলুলার ফ্লুইড থাকে আমাদের 1/3 আর ইন্টারসেলুলার ফ্লুইড থাকে 2/3। ওকে, তাহলে আমরা যদি হিসাব করে দেখি, যদি একটা 70 কেজি লোকের 60% করি, 70 কেজি লোকের যদি আমরা 60% করি, 60% বডি ফ্লুইড করলে আমাদের মোটামুটি পাওয়া যায় যে এটাতে টোটাল বডি ফ্লুইড পাওয়া যাচ্ছে আমাদের পার্সেন্টেজ করলে আমরা টোটালি পাবো যে এটা 60 ইন্টু 100, ঠিক আছে। 100তে 60, তাহলে 70 কত? তাহলে আমরা যদি এইভাবে কাটাকাটি করি তাহলে দেখা যাবে 42 লিটার আমাদের টোটাল বডি ফ্লুইড পাচ্ছি এবং আইসিএফ হচ্ছে আমাদের 1/3, দ্যাট ইজ দ্য 20%, এন্ড বাকি 40%ই হচ্ছে আমাদের ইন্টারসেলুলার ফ্লুইড। তো ইন্টারসেলুলার ফ্লুইডের মধ্যে আরো অনেক ধরনের ফ্লুইড আছে। একটাকে বলা হয় ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, আর একটা হচ্ছে প্লাজমা। তা যে আমাদের যে 14 লিটার বের করলাম, আমরা দেখেন যদি 1/3 করি 42-এর, তাহলে এটা 14 লিটার হচ্ছে, 14 লিটার, আর এটা বাকিটা হচ্ছে 28 লিটার। 14 লিটারটা যতটুকু আছে তার মধ্যে ইন্টারস্টিশনাল ফ্লুইড হচ্ছে 11 লিটার, প্লাজমা হচ্ছে 3 লিটার।
ইন্টারস্টিশনাল ফ্লুইড বলতে কি কি বোঝাচ্ছে? ইন্টারস্টিশনাল লিম্ফ নোড, তারপর হলো ফ্লুইড ইন দ্য ডেন্স কানেকটিভ টিস্যু, ট্রান্সসেলুলার ফ্লুইড, সিএসএফ। ট্রান্সসেলুলার ফ্লুইড আবার কত? ট্রান্সসেলুলার ফ্লুইড 1 থেকে 2। তো এখানে হচ্ছে টোটাল কি কি আছে ট্রান্সসেলুলার ফ্লুইড, তার আছে সিএসএফ, ইন্ট্রাঅকুলার ফ্লুইড, প্লুরাল ক্যাভিটি, পেরিনিয়াল কার্ডিয়াল ক্যাভিটি, পেরিটোনিয়াল ক্যাভিটি, এগুলো। এবং প্লাজমা থেকে 3 লিটার। ওকে, এবং ইন্টারসেলুলার ফ্লুইড থাকে, ইন্টারসেলুলার ফ্লুইডের পরিমাণ সব থেকে বেশি। তো এটা দিয়ে সংক্ষিপ্ত একটা ধারণা থাকা দরকার। তবে আরেকটা প্রশ্ন আসে যে কি কি থাকে, কোনটাতে কি বেশি থাকে। ওকে, সো আমরা আরেকটু যাই যে ইন্টারসেলুলার ফ্লুইড এবং এক্সট্রাসেলুলার ফ্লুইডের মধ্যে আরেকটা মেইন পার্থক্য দেখি, যে মেইন পার্থক্যটা হচ্ছে ICF তাহলে এটা প্রেজেন্ট আউটসাইড দ্য সেল, আর ECIF বা যেটা ইন্টারসেলুলার ফ্লুইড এটা প্রেজেন্ট ইনসাইড দ্য সেল। এইখানে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটা কি কি আয়ন সব থেকে বেশি কন্টেইন করে। এক্সট্রাসেলুলার ফ্লুইড, এক্সট্রাসেলুলার ফ্লুইড সব থেকে বেশি কন্টেইন করে সোডিয়াম, ক্যালসিয়াম, খুবই ইম্পর্টেন্ট এগুলো, সোডিয়াম, ক্যালসিয়াম, ক্লোরিন এবং বাইকার্বনেট। ওকে, ক্লোরিন, বাইকার্বনেট এবং বাকি যেগুলো আছে। আইসিএফটা হচ্ছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং এখানে ফসফেট বেশি থাকে, সব থেকে বেশি। তা এই কন্টেন্ট গুলো আমাদের স্পেশালি মনে রাখতে হবে। এটাতে প্রোটিন কম থাকে, ইন্টারসেলুলার ফ্লুইডের মধ্যে প্রোটিন সব থেকে বেশি থাকে। তারপরে আমাদের এখানে কি থাকে, যে টোটাল বডি ওয়েট আমাদের বললাম এটা 14 লিটার, এটা 28 লিটার। এটাতে প্রোভাইডস আয়ন এন্ড নিউট্রিয়েন্টস টু সেল দ্য মেইনটেইন ইন্টারনাল এনভায়রনমেন্টটাকে কে মেইনটেইন করতেছে? এক্সট্রাসেলুলার ফ্লুইড। ইন্টারসেলুলার ফ্লুইডটা কি করতেছে? প্রোভাইডস এসেনশিয়াল ফ্লুইড মিডিয়া ইনসাইড দ্য সেল ফর দ্য কেমিক্যাল রিঅ্যাকশন। আমাদের শরীরের কেমিক্যাল রিঅ্যাকশন গুলোকে মেইনটেইন করতেছে ইন্টারসেলুলার ফ্লুইড। তারপরে এখান থেকে মোটামুটি এতটুকুই ছিল। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে কনসেন্ট্রেশন, যেমন এক্সট্রাসেলুলার ফ্লুইডে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন কনসেন্ট্রেশন হচ্ছে 35 মিলিলিটার পার মার্কারি, কার্বন ডাইঅক্সাইড 46 মিলিমিটার পার মার্কারি এবং পিএইচ হচ্ছে 7.4, খুবই ইম্পর্টেন্ট। এবং অন্যদিকে আইসিএফ যেটা আছে এটাতে আমাদের অক্সিজেনের পার্শিয়াল প্রেসার হচ্ছে 20, কার্বন ডাইঅক্সাইডের হচ্ছে 50 এবং পিএইচ হচ্ছে 7, বরাবর 7, 20, 57। আর অন্যদিকে হচ্ছে আমাদের 35, 46 এবং 7/7.4। এতটুকুই জানার ছিল। এখন আমাদের জানতে হবে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যে হোয়াট ইজ হোমিওস্টেসিস। আমাদের যে নর্মাল ফিজিওলজি আছে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে হোয়াট ইজ হোমিওস্টেসিস। হোমিওস্টেসিসটা কি? হোমিওস্টেসিস হচ্ছে মেইনটেনেন্স অফ দ্য নিয়ারলি কনস্ট্যান্ট এনভায়রনমেন্ট। ওকে, এটাই বলতে হবে। এই যে টপিকটা, যে হেডলাইনটা আছে, এটা পরীক্ষার সময় ভাইভা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং এটাই ধরেছে, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপর আপনারা আরেকটা দেখেন যে এখানে আমরা পড়ি, ভিতরে আরো আছে যে মেইনটেনেন্স অফ নিয়ারলি কনস্ট্যান্ট কন্ডিশন ইন দ্য ইন্টারনাল এনভায়রনমেন্ট, এটাকে বলা হচ্ছে আমাদের হোমিওস্টেসিস। তা হোমিওস্টেসিস প্রথমে ডিক্লেয়ার করেন কে? ওয়াল্টার ক্যান। এটাও ধরতে পারে মাঝে মাঝে। তবে এতটুকু জানলেই হবে যে আমাদের শরীরে যে নর্মাল ফিজিওলজি এটাকে মেনটেন করে কি, এটাই হচ্ছে হোমিওস্টেসিস। এটা সবসময় মেনটেন থাকাটাই হচ্ছে হোমিওস্টেসিস। এবং এটা যখন বাইরে অ্যাবনর্মাল কিছু ঘটবে তখন এটার মধ্যে প্যাথোলজি চলে আসবে। আমরা নর্মাল ফিজিওলজির এই হোমিওস্টেসিস খুবই ইম্পর্টেন্ট। তা দেখেন, এরপরে আমরা চলে যাই পরের টপিকে। একটা প্রশ্ন থাকে যে ফিজিওলজিক্যাল কনসেন্ট্রেশনের মধ্যে সোডিয়াম, পটাশিয়াম, তারপর বাইকার্বনেট, গ্লুকোজ, ক্যালসিয়াম, এই প্লাজমার মধ্যে এদের হলো কনসেন্ট্রেশনটা কতটুকু থাকে। এই কনসেন্ট্রেশনটা বা এদের নর্মাল যে সেরাম প্লাজমা, সেরাম ইলেকট্রোলাইটস, এটা আপনার রেঞ্জটা জানতে চাই। আমরা রেঞ্জটা শিখবো, আসেন আমরা পরের সাথে চলে যাই। এখান থেকে এগুলো লাগবে না। অ্যাকচুয়ালি এখানে বলা হয়েছে যে হোমিওস্টেসিসটা কে কে মেইনটেইন করতেছে, আমরা এখান থেকে এগুলো করতে পারবো, এগুলো আমাদের এখন লাগবে না। তাই হোমিওস্টেসিস কে কে মেইনটেইন করতেছে আমরা এখন পড়বো না। আমরা চলে যাচ্ছি যে আমাদের কোন কোন আয়নের নর্মাল রেঞ্জ কতটুকু প্লাজমাতে, এবং এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং অস্পিতে আসতে খুবই দেখা যায়। দেখেন, আমাদের পড়তে হবে সোডিয়াম আয়ন। সোডিয়াম কত? 135 থেকে 145। পটাশিয়াম আয়ন হচ্ছে 3.5 থেকে কত? 5.3।
তা প্লাজমার মধ্যে যেটা আছে, আমাদের প্লাজমা মনেই মনে করতে হবে, দেখেন আমাদের প্লাজমা, যে প্লাজমাটা আছে এটা মানেই মনে করতে হবে যে আমাদের এখানে আছে কি কি প্লাজমা, আমাদের এটা একটু মিশাইতে হবে। দেখেন আমাদের প্লাজমা মনেই মনে করতে হবে যে এক্সট্রাসেলুলার ফ্লুইড। এটা নরমাল রেঞ্জটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি ফর দ্য সোডিয়াম আয়ন। সোডিয়াম আয়নের নরমাল রেঞ্জটা দেখেন 135 টু 145 মিলিমোল পার লিটার। এই যে আমাদের এসআই ইউনিটটা খুবই ইম্পর্টেন্ট। পটাশিয়াম আয়ন কতটুকু? পটাশিয়াম আয়ন হচ্ছে আমাদের 3.5 থেকে 5.3, ঠিক আছে। ক্যালসিয়াম আয়ন কতটুকু? 1.0 থেকে 1.6, এটা লাগবে না। ক্যালসিয়াম আয়নের টোটাল আমাদের রেঞ্জটা হচ্ছে সাধারণত আমাদের এটা 2.6 মিলিমোল পার লিটার। ওকে, এটা আমরা পড়েছিলাম ক্যালসিয়াম আয়ন, অথবা আমরা পড়েছি যে 9 থেকে 11 মিলিগ্রাম পার ডেসিলিটার, এটাও ইম্পর্টেন্ট, এটাও পড়তে পারি আমরা, তবে এটা পড়া যায়। ক্লোরাইড আয়ন হচ্ছে 98 থেকে 108, নতুন এটা বেড়েছে, আগে বইয়ে ছিল 103 থেকে 112। বাইকার্বনের হচ্ছে 22 থেকে 29। ওকে, নর্মাল হচ্ছে 24 হিসেবে ধরি এভারেজ। ক্লোরাইড আয়ন 106 এবং এটা 142, এটা মনে রাখতে হবে। দেন এখান থেকে আর কিছু নাই, আমাদের আরেকটা জিনিস দেখতে হবে যে বাইকার্বনেট, তো বললাম বাইকার্বনেটও ছিল, ক্লোরাইডও ছিল, পটাশিয়াম, ক্যালসিয়াম, এগুলো প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা আলোচনা করলাম। এগুলোই ছিল মোটামুটি আমাদের প্লাজমা নরমাল রেঞ্জ। এটা অস্পিতে কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, সুতরাং অস্পির জন্য এগুলো করতে হবে। তারপরে নেক্সট চলে যাই আমাদের পরের প্রশ্নে। যে পরের প্রশ্নটা হচ্ছে যে ফিডব্যাক মেকানিজম। তা আমাদের শরীরে জানেন যে ফিডব্যাক মেকানিজম আছে টোটাল দুইটা। আমরা ফিডব্যাক মেকানিজমকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক মেকানিজম আর একটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। আমাদের মোস্ট অফ দ্য বডি সিস্টেমে যত কিছু আছে সবগুলো কন্ট্রোল করে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের কারণে আমরা সবকিছু আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। আমরা নেগেটিভ ফিডব্যাক মেকানিজম নিয়ে কথা বলবো। সো দেখেন এখানেই বলা আছে যে মোস্ট অফ দ্য কন্ট্রোল সিস্টেম অফ দ্য বডি the নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। এটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের একটা সংজ্ঞা আছে, এই সংজ্ঞাটা আমাদের কিন্তু পড়তে হয়। ওকে, তো নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের আমরা একটা সংজ্ঞা আছে, এটা পড়ার চেষ্টা করব। নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের সংজ্ঞাটা হচ্ছে যে if some factor become excessive deficient a control system। দেখেন আমাদের যদি কোনো, দেখেন আমাদের এখানে সংজ্ঞাটা আছে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। দেখেন কার্বন ডাইঅক্সাইড ডাইরিস ক্লোরিক এক্সপার্টস, আমাদের এখানে আছে, থামেন। এই দেখেন নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের সংজ্ঞাটা এখান থেকে পড়তে হবে। If some factor becomes excessive or deficient, a control system initiates negative feedback, which consists of a series of changes that return the factor towards the certain mean value. এটা হচ্ছে and এটা কি করে? হোমিওস্ট্যাসিস মেইনটেইন করতেছে, মেইনটেইনিং হোমিওস্ট্যাসিস। এই যে কথাটা আছে এটা ভাইবার জন্য খুবই ইম্পর্টেন্ট। নেগেটিভ ফিডব্যাক মেকানিজম কাকে বলে? If some factor becomes excessive or deficient, কোনো ফ্যাক্টর যদি বেশি হয়ে যাবে, কম হয়ে যায়, a control system initiates negative feedback mechanism which consists of a series of changes that returns the factor towards the certain mean value. আবার পূর্বের অবস্থায় ফিরে নিয়ে আসে। কম থেকে বেশি কোনো ব্যাপার না, আপনার যদি আবার পূর্বের অবস্থায় ফিরে আসে তখন এটাকে বলা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। তো নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের কয়েকটা উদাহরণ আছে, এই উদাহরণগুলো অবশ্যই পড়তে হবে। প্রথম উদাহরণটা হচ্ছে আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। প্রথম উদাহরণটা হচ্ছে আমাদের যে ব্লাড প্রেশার কন্ট্রোল মেকানিজম। ওকে, ব্লাড প্রেশার আমাদের বিপি, ব্লাড প্রেশারটা কিন্তু নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে ফিরে আসে। কি কি আছে? যে ব্লাড প্রেশার যদি কোনো রিঅ্যাকশনের কারণে যদি বেশি হয়ে যায় বা কম হয়ে যায়, তাহলে ব্লাড প্রেশার যদি কমে যায় ধরে নিলাম, তো ব্লাড প্রেশার কজেস এ সিরিজ অফ রিঅ্যাকশন টু প্রমোট এলিভেটেড দ্য ব্লাড প্রেশার। তো ব্লাড প্রেশার বাড়ানোর যে মেকানিজম ওটাতে হচ্ছে আমাদের নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। তারপর হচ্ছে আমাদের রেগুলেশন অফ দ্য কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন। ওকে, ধরে নেন আমাদের শরীরের মধ্যে কার্বন ডাইঅক্সাইড কখনো বেড়ে যেতে পারে, কখনো কমে যেতে পারে। তো বেড়ে গেলে কি হবে? কার্বন ডাইঅক্সাইড আমাদের পালমোনারি ভেন্টিলেশন হবে।
পালমোনারি ভেন্টিলেশন হয়ে গেলে কি হবে, তাহলে বেশি পরিমাণে কার্বন ডাই অক্সাইড শরীর থেকে বের হয়ে যাবে এবং আমাদের কি হবে, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কমে যাবে। তাহলে কার্বন ডাই অক্সাইডের যে মেকানিজমটা আছে, ওকে, কার্বন ডাই অক্সাইড যদি শরীরে হঠাৎ করে বেড়ে যায়, বেড়ে গেলে কি হবে, বেশি করে আপনার যে পালমোনারি ভেন্টিলেশন হবে, এর ফলে বেশি করে কার্বন ডাই অক্সাইড শরীর থেকে বের হয়ে যাবে। ওকে, এবং ইসিএফ এর নর্মাল অবস্থা বিরাজ থাকবে। তারপর কার্বন ডাই অক্সাইড কমে গেলে কি হবে, কম ভেন্টিলেশন হবে, কম ভেন্টিলেশন হবে এবং কি হবে, আমাদের ইসিএফ এ কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা বেড়ে যাবে, ফলে আবার আগের অবস্থায় চলে যাবে। এটা হচ্ছে একটা মেকানিজম। তারপর রেগুলেশন অফ দ্য অ্যাসিড বেস ব্যালেন্স। অ্যাসিড বেস ব্যালেন্স কখন অ্যাসিডিটি বা অ্যালকালোসিস হইলে আমাদের এটাকে আবার নর্মাল ভ্যালুতে আনার দায়িত্ব হচ্ছে আমাদের নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। তারপরে হচ্ছে ওয়াটার এবং ইলেকট্রোলাইট ব্যালেন্স, তারপর টেম্পারেচার ব্যালেন্স, ওয়াটার ইলেকট্রোলাইট টেম্পারেচার ব্যালেন্স, তারপরে হচ্ছে আমাদের টেম্পারেচার রেগুলেশন, হরমোনাল ব্যালেন্স, হরমোনের যত কিছু আছে, হরমোনাল ব্যালেন্স, হরমোনাল ব্যালেন্স এন্ড কি হচ্ছে আমাদের ক্যালসিয়াম আয়নের যে প্লাজমা রেগুলেশন, হ্যাঁ, এটাও আমাদের করতেছে নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মধ্যে। তাহলে দেখেন নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের গুরুত্বগুলো আরেকবার বলি। ব্লাড প্রেশার, তারপর হলো আমাদের শরীরের যে কার্বন ডাই অক্সাইড রেগুলেশন, তারপরে অ্যাসিড বেস ব্যালেন্স, তারপরে হচ্ছে ওয়াটার ইলেকট্রোলাইট ব্যালেন্স, টেম্পারেচার রেগুলেশন, তারপরে আমাদের কি রেগুলেশন অফ দ্য হরমোনাল ব্যালেন্স, দেন রেগুলেশন অফ দ্য প্লাজমা ক্যালসিয়াম আয়ন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের খুবই ইম্পর্টেন্ট কয়েকটা গুরুত্বপূর্ণ কথা। তবে আরেকটা প্রশ্ন আসে যে হোয়াট ইজ গেইন। গেইনটা কিন্তু আসলে নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের একটা মেকানিজম। ঠিক আছে, হোয়াট ইজ গেইন, গেইনটা আসলে আপনার অ্যাকচুয়ালি এটাকে বোঝায়, দেখেন এটাই হচ্ছে মূল কথা, আপনার কতটুকু ইরর হলো, ইরর মানে কতটুকু বেড়ে গেল, কতটুকু কমে গেল, এই কমে যাওয়ার পর থেকে আপনি কতটুকু এর কারেকশন করতে পারছেন, এটাকে বলা হচ্ছে গেইন। গেইনের সংজ্ঞাটা দেখেন, এটা কিন্তু মোটামুটি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, হোয়াট ইজ গেইন। গেইনেরটাও আমাদের ওয়াসপির মধ্যে দেখা যায় যে গেইনের একটা ইকুয়েশন লিখতে বলে, তারপরে ভাইবার জন্য ইম্পর্টেন্ট। দেখেন এখানে গেইনের আমরা কি পড়বো, গেইনের একটা সংজ্ঞা আছে এখানে, আমরা এখানে পড়তে পারি ইজ দ্য ডিগ্রি অফ ইফেক্টিভনেস বাই হুইচ এ কন্ট্রোল সিস্টেম, দেখেন আমরা একটু মিশাই দেয় এটা, দ্য ডিগ্রি অফ ইফেক্টিভনেস, দেখেন এখানে সব আছে, দ্য ডিগ্রি, the degree of effectiveness which the control system maintains constant condition is determined by the gain negative feedback. দেখেন the degree of effectiveness by which a control system maintains constant condition, তাহলে এমন একটা ইফেক্টিভনেস এটা, হ্যাঁ, যেটা কি করে সবসময় একটা কনস্ট্যান্ট কন্ডিশন মেনটেন করতেছে, এটাকে বলা হচ্ছে গেইন। এবং এটা আমাদের ইকুয়েশনটা লাগবে, গেইন ইজ ইকুয়াল টু কারেকশন বাই ইরর, খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমাদের এখানে দুইটা জিনিস হয়ে গেল। দেখেন এরপরে একটা জিনিস লাগবে যে আমাদের এই যে এই ছবিটা কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, যে ব্লাড প্রেশার রেগুলেশন, মোর ব্লাড, একটা হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হইলো, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমাদের কতটুকু আমরা পূর্বের অবস্থায় ফেরত নিয়ে যেতে পারতেছি, আবার কতটুকু পজিটিভ ফিডব্যাক মেকানিজম নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের উপর এই যে আমাদের এই যে রিকভারি অফ দ্য পাম্পিং অফ দ্য হার্ট, এটা একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক আমরা দেখবো একটু পরে, সমস্যা নেই। তার আগে আমরা চলে যাই হোয়াট ইজ পজিটিভ ফিডব্যাক মেকানিজম। পজিটিভ ফিডব্যাক মেকানিজম পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো পজিটিভ ফিডব্যাক মেকানিজমটা কি, দেখেন পজিটিভ ফিডব্যাক মেকানিজমটা হচ্ছে যে এই দেখেন the initiating factor stimulus causes more the same which is called positive feedback mechanism. If the initiating stimulus causes more the same, মানে আপনার পজিটিভ শুধু বাড়তেই থাকবে বাড়তেই থাকবে, পজিটিভ ভাবে আপনাদের যদি ইনক্রিমেন্ট আকারে যদি বাড়তে থাকে, হ্যাঁ, ওটাই হচ্ছে আমাদের পজিটিভ ফিডব্যাক মেকানিজম। তাহলে এটাকে কখনো কখনো ভিসিএস সাইকেলও বলা হয়। এবং ভিসিএস সাইকেল কেন বলা হয় এটা আমরা পড়বো, তার আগে আপনাদের জানতে হবে যে পজিটিভ ফিডব্যাক মেকানিজমের কিছু, আপনাদের পজিটিভ ফিডব্যাক মেকানিজমের কিছু আমাদের যে টপিক গুলো আছে, যে কোথায় কোথায় পজিটিভ ফিডব্যাক মেকানিজম হয়, পজিটিভ ফিডব্যাক মেকানিজম কোথায় কোথায় হয়, এটাও ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা আমাদের জানতে হবে যে পজিটিভ ফিডব্যাক মেকানিজম কোথায় কোথায় হচ্ছে। তার মধ্যে আমি গোটাল ওভার আমাদের বইয়ের মধ্যে যেগুলো যেগুলো দেওয়া আছে তার মধ্যে একটা আমাদের ছোট্ট একটা নিমোনিক আছে, এই নিমোনিকটা দিয়ে আমরা এটা মনে রাখতে পারি যে পজিটিভ ফিডব্যাক মেকানিজম কোথায় কোথায় হচ্ছে। তো দেখেন প্রথমে মনে রাখতে হবে যে প্যাবলস বা প্যাপলকস, 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 ওকে। The P for parturition. Parturition means childbirth. Parturition, okay.
পার্চুরেশন। এফ স্ট্যান্ডস ফর অ্যাকশন পটেনশিয়াল ইনিশিয়েশন, মানে আমাদের অ্যাকশন পটেনশিয়াল যখন শুরু হবে তখনও পজিটিভ ফিডব্যাক মেকানিজম কাজ করবে। তাহলে অ্যাকশন পটেনশিয়াল ইনিশিয়েশন, পটেনশিয়াল এর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর এল স্ট্যান্ডস ফর, এলটা একটু পরে, তার লুটিনাইজিং সার্চ। ওকে, আমরা এটা রিপ্রোডাকশন পড়ার সময় পড়তে হবে। তারপরে আমাদের আরেকটা আছে ব্লাড ক্লোটিং বা ক্লোট ফর্মেশন, বি দিয়ে হচ্ছে ব্লাড ক্লোটিং। ওকে, ব্লাড ক্লোটিং, ব্লাড ক্লোটিং, ঠিক আছে, এটা আমরা পড়বো, ব্লাড ক্লোটিং। Another is the calcium, C for calcium mediated contraction, calcium mediated contraction, that means আমাদের স্মুথ মাসেল, আমাদের বেশিরভাগ কিন্তু মাসেলের মেকানিজম গুলোতে ক্যালসিয়াম আয়রন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্মুথ মাসেল কন্ট্রাকশন থেকে শুরু করে ক্যালসিয়ামের যে ভূমিকাগুলো আছে এখানে আমাদের কিন্তু পজিটিভ ফিডব্যাক মেকানিজম কাজ করে, এটা কিন্তু মনে রাখতে হবে। তারপরে আমাদের শক, সার্জারির একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে শক। এই শক কিন্তু খুবই মারাত্মক একটা জিনিস এবং এই শকটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো, শক কত প্রকার, কি কি, হ্যাঁ, এগুলো সবকিছু নিয়ে কথা বলবো। তার আগে আমাদের পজিটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে এগুলো কাজ করে। হ্যাপ্লোকস, তারপর পার্চুরেশন, তারপর অ্যাকশন পটেনশিয়াল ইনিশিয়েশন, তারপর বি স্ট্যান্ডস ফর দ্য ব্লাড ক্লোটিং, এল ফর দ্য লুটিনাইজিং সার্চ, এ সি ফর দ্য ক্যালসিয়াম আয়ন কন্ট্রাকশন বা ক্যালসিয়াম আয়ন মিডিয়েটেড কন্ট্রাকশন, অ্যান্ড এস ফর শক। তাহলে দেখেন আমাদের পজিটিভ ফিডব্যাক মেকানিজমটা আমরা পেরে গেলাম। তারপরে এখানে থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আসে যে কিভাবে আপনি ভিসিএস সাইকেল এটা করতেছে, কেন এটা ভিসিএস সাইকেল। এই যে এখন আপনি দেখেন, আমি এখন আগের ছবিটাতে চলে যাই, ভিসিএস সাইকেল। তাহলে এই যে ছবিটা দিয়ে আমাদের ভিসিএস সাইকেলটা কিন্তু ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পরীক্ষার জন্য। এই ছবিটা আঁকা শিখতে হবে, এটা রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। যে ভিসিএস সাইকেল কেন, যে পজিটিভ ফিডব্যাক মেকানিজম ডাজ নট লিড টু স্টেবিলিটি বাট টু ইনস্টেবিলিটি অ্যান্ড অফেন ডেথ। মানে পজিটিভ ফিডব্যাক মেকানিজম মাঝে মাঝে কি করে, মানে একদম স্টেবিলিটি না দিয়ে এটা আরো বাড়াইতে থাকে। তারপর শুধু বাড়লে তো হবে না, মাঝে মাঝে তো বিরতির দরকার। এই কারণে পজিটিভ ফিডব্যাক মেকানিজমকে মাঝে মাঝে কি করে, ডেট পর্যায়ে নিয়ে যেতে পারে। এই কারণে এটাকে ভিসিএস সাইকেল। ফর এক্সাম্পল ধরে নেন একটা মানুষ 2 লিটার ব্লাড বা 5 লিটার ব্লাড সে কি করলো, সাডেনলি ব্লিড করে ফেললো, ঠিক আছে, তাহলে তার কি হবে, কার্ডিয়াক পাম্পটা কমে যাবে। কার্ডিয়াক পাম্পটা তার কমে যাবে। কার্ডিয়াক পাম্প করলে কি হবে, কার্ডিয়াক পাম্পিং অ্যাকশন যদি কমে যায় তাহলে কি হবে, অবশ্যই ব্লাড প্রেশারও কমে যাবে, বিপি লেস। দেন কি হবে, ব্লাড ফ্লো টু দ্য হার্ট মাসেলের যে মাসেলগুলো আছে হার্টের, হ্যাঁ, এই মাসেলগুলোতেও কি হবে, ব্লাড ফ্লোটা কমে যাবে। তারপর কি হবে, হার্ট বিকামস উইক, দুর্বল হয়ে যাবে। তারপর কি হবে, ফার্দার ডিক্রিজ ইন দ্য কার্ডিয়াক পাম্প। তাহলে আবার পজিটিভ ফিডব্যাক মেকানিজমের ফলে কার্ডিয়াক পাম্পটা আবার আপনার কমে যাবে, দুর্বল হয়ে যাওয়ার ফলে। আবার একইভাবে ব্লাড প্রেশার কমে যাবে, একইভাবে ব্লাড প্রেশার হার্টের মাসেলগুলোকে কম দিবে, একইভাবে আরো হার্টটা দুর্বল হয়ে যাবে, একসময় হার্টটা বিকল হয়ে যাবে, শেষ। এটাই হচ্ছে পজিটিভ ফিডব্যাক মেকানিজম, ঠিক আছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে পজিটিভ ফিডব্যাক মেকানিজমটা মাঝে মাঝে আমাদের এটাকে ভিসিএস সাইকেল বলি। তা পজিটিভ ভিসিএস সাইকেল আরেকটা আমরা এটার কজ দিতে পারি, কেন, ওটা তো আমরা একটা উদাহরণ দিলাম। তো দেখেন এই কথাটা আছে এখানে, এই যে আমরা এটা পড়তে চাইছিলাম যে এই ছবিটা কেন দিবেন, ভিসিএস সাইকেলের প্রশ্নে এই ছবিটা অবশ্যই দিতে হবে। ভিসিএস সাইকেলের প্রশ্নে আমাদের প্রায় দেখেন প্রশ্ন আসে যে ফিগারটা কি ইলাস্ট্রেট করতেছে। দেখেন এখানে বলা আছে যে ফিগার বিলো শোস এক্সাম্পল হুইচ ডেট ক্যান ensue from the positive feedback mechanism. The figure depicts the pumping effectiveness of the heart. এই হার্টটা আমাদের কি করেছে, এটা হচ্ছে পাম্পিং ইফেক্টিভনেস অফ দ্য হার্ট, আমাদের হার্টের পাম্পিং ইফেক্টিভনেস নিয়ে কথা বলতেছে। দেখেন তাহলে এখানে শোয়িং দ্যাট দ্য হার্ট অফ দ্য হেলদি ম্যান বিং পাম্পড at 5 লিটার পার মিনিট, মানে প্রত্যেক মিনিটে আমাদের 5 লিটার করে ব্লাডটা এমনিতে পাম্প করতেছে। করার পরে ইফ এ পার্সন সাডেনলি ব্লিড 2 লিটার ব্লাড, তাহলে আমাদের যদি একটা পার্সন এই 5 লিটার ব্লাড থেকে 2 লিটার ব্লাডটা সাডেনলি ব্লিড করে দেয়, দেন কি হচ্ছে,
2 লিটার ব্লাড করার সাথে সাথে দ্য অ্যামাউন্ট অফ ব্লাড ইন দ্য বডি ইজ ডিক্রিজ টু সাচ এ লো লেভেল দ্যাট নট এনাফ ইন অ্যাভেলেবল ফর দ্য হার্ট টু পাম্প ইফেক্টিভলি। যে 2 লিটার ব্লাড ব্লেড করার ফলেই পাম্পিং অ্যাকশনটা হার্টের কমে যাচ্ছে এবং ইফেক্টিভলি তাহলে কি পাম্প করতে পারতেছে না, আর্টেরিয়াল ব্লাড প্রেশার ফল করবে, হার্ট মাসেল গুলো কি হবে, করোনারি ভেসেল ডিমিনিশ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে তখন এখানে ফ্লো থাকতেছে না, দ্য রেজাল্ট অফ উইকনেস অফ দ্য হার্ট, ফলে হার্ট কি হবে, ধীরে ধীরে উইক হয়ে যাবে। ওটার মতোই, তবে এটা তো 5 লিটার দিয়ে বলতে হবে। 5 লিটারের মধ্যে যদি 2 লিটারে ব্লেড করে দেয় তাহলে কি হচ্ছে, এখানে যে পজিটিভ ফিডব্যাক মেকানিজম ঘটে, হার্ট বিকামস দুর্বল, ঠিক আছে, বারবার সে উইক হয়ে যাচ্ছে, and cycle repeats itself again and again and death occurs। এবং এই সাইকেলটা চলার ফলে কি হচ্ছে, আপনার হাত দুর্বল হতেই থাকবে এবং আপনি অবশেষে মারা যাবে। and which the results in the weakening of the heart, and otherwise the initiating stimulus causes the more same is called positive feedback mechanism। দেখেন ব্লেড 1 লিটার and return to normal। হ্যাঁ, এখানে এটাও হতে পারতো, আমরা যদি ব্লেড 1 লিটার করতাম তাহলে কি হচ্ছে, রিকভারি অফ দ্য হার্ট পাম্পিং কস্ট বাই দ্য নেগেটিভ ফিডব্যাক মেকানিজম আফটার 1 লিটার অফ ব্লাড ইজ রিমুভড ফ্রম দ্য সার্কুলেশন, ডেট ইজ কস্ট বাই পজিটিভ ফিডব্যাক when 2 লিটার্স আর মোর ব্লাড ইজ রিমুভড। তাই দেখেন নেগেটিভ ফিডব্যাক মেকানিজম ব্লেড 1 লিটার হলো, তাহলে এখানে কি, তাহলে সে তার আগের অবস্থায় নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে ফিরে যাচ্ছে, কিন্তু পজিটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে সে ক্রমাগত যে ব্লাড লস করার ফলে তার হার্টটা দুর্বল হয়ে যাচ্ছে। এবং এখানে যদি আবার পজিটিভ ফিডব্যাক মেকানিজম ঘটে তাহলে হার্টটা বারবার দুর্বল হতেই থাকবে, ব্লাড লস হয়ে এক পর্যায়ে হার্ট দুর্বল হয়ে মারা যাবে মানুষ। তাহলে এটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক মেকানিজম, সামটাইমস ভেরি কি, ইট ইজ কল্ড দ্য ভিসিয়াস সাইকেল, ইটস ইম্পর্টেন্ট। এইখান থেকে এতটুকুই ছিল, তারপরে আমাদের এখান থেকে আর কিছু জানতে হবে না, এখান থেকে মোটামুটি এতটুকুই ছিল। তাহলে আমাদের মোটামুটি আজকে এতটুকুই আমাদের যে জেনারেল ফিজিওলজির খুবই গুরুত্বপূর্ণ টপিকগুলো আমরা শিখলাম। তাহলে ওভারঅল একটা যদি সামারি করা যায় যে আমাদের কি কি শিখলাম আজকে, তাহলে দেখেন ইন্টারনাল এনভায়রনমেন্ট, তাহলে এক্সটার্নাল ফ্লুইডের যে মেইনটেনেন্স, যে সেলগুলো কম্প্যাক্ট আকারে থাকতেছে ওটাই হচ্ছে আমাদের ইন্টারনাল এনভায়রনমেন্ট, এটা কে দিয়েছেন, ক্লড বার্নার। তারপরে হচ্ছে আমাদের আরেকটি টপিক যে আমাদের বললাম যে হোমিওস্টেসিস, তারপরে ইসিএফ আইসিএফ এর মধ্যে পার্থক্য, এবং তারপর পজিটিভ ফিডব্যাক মেকানিজম, নেগেটিভ ফিডব্যাক মেকানিজম, এটা খুবই গুরুত্বপূর্ণ। তবে পজিটিভ ফিডব্যাক মেকানিজমে আরেকটা জিনিস আছে যে পার্সিউরেশন বা চাইল্ড বার্থ। হ্যাঁ, এখানে পার্সিউরেশন বা চাইল্ড বার্থের সময় পজিটিভ ফিডব্যাক মেকানিজম কিভাবে কাজ করে, হ্যাঁ, এটা কিন্তু আমরা যখন রিপ্রোডাকশন পড়বো তখন কিন্তু মোটামুটি বুঝে যায়। তবে আমরা আবার এখানে একটু রিক্যাপিচুলেট করার চেষ্টা করি। তা পজিটিভ ফিডব্যাক মেকানিজম চাইল্ড বার্থের সময় কি হয়, তো দেখেন পজিটিভ ফিডব্যাক মেকানিজম চাইল্ড বার্থের সময় আমরা এইভাবে মনে রাখতে পারি যে এখানে যে স্ট্রং ইউটারিন মাসেল গুলো কি যখন কন্ট্রাকশন হচ্ছে, বেবি সেলস বিগিন টু পুশ থ্রু আউট দ্য সার্ভিক্স। কন্ট্রাকশন হওয়ার ফলেই কিন্তু তো আপনার সার্ভিক্স থেকে বেবির মাথাটা কিন্তু পুশ করতেছে, করার ফলে কি হবে, স্ট্রেসিং অফ দ্য সার্ভিক্স, সার্ভিক্স আস্তে আস্তে কি আপনার স্ট্রেস হয়ে যাবে, এন্ড সিগন্যাল ব্যাক টু দ্য ইউটারাস থ্রু দ্য ইউটারিন মাসেল। ইউটারিন মাসেলের মাধ্যমে আমাদের কিন্তু সিগন্যালটা যাচ্ছে এবং মোর পাওয়ারফুল কন্ট্রাকশন। হ্যাঁ, স্ট্রেস হওয়ার সাথে সাথে একটা আরেকটা কন্ট্রাকশনের ওয়েভ আপনার কিন্তু সেন্টারে চলে যাবে এবং দ্য প্রসেস ইজ কন্টিনিউয়াস, দ্য প্রসেস পাওয়ারফুল এনাফ টু বেবি টু বি বর্ন। এবং চাইল্ড বার্থের সময় কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। তাহলে দেখেন স্ট্রেস হওয়ার ফলেই আপনার সিগন্যাল ব্যাক টু দ্য ইউটারাস থ্রু দ্য ইউটারিন মাসেল, ইউটারিন মাসেলের মাধ্যমে সিগন্যাল চলে যাবে এবং মোর কন্ট্রাকশন ঘটবে। যত কন্ট্রাকশন ঘটবে চাইল্ড বার্থে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাহলে ইটস অল অ্যাবাউট দ্য জিপি। আশা করি আপনাদের সকলে ভালো লাগছে। তাহলে আমাদের জিপির যে টপিক গুলো ছিল মোটামুটি আমরা গাইডন থেকে পড়ার চেষ্টা করেছি। এরপরে আমরা ব্লাড পড়বো, ব্লাডটা আমরা সম্ভবত সিসি চ্যাটার্জির বইটা থেকে পড়বো অথবা স্যামসন রাইটস এর বই থেকে পড়তে পারি। তাহলে আজকে এতটুকুই ছিল যে অল অ্যাবাউট জিপি। সকলকে ধন্যবাদ। ওকে।